বন্ধুরা, আমার শ্বশুর আমার সঙ্গে এমন একটা কাজ করে বসবেই হঠাৎ করে, এটা আমি জীবনের স্বপ্নেও ভাবিনি। আসলে বন্ধুরা, আমার সমস্ত কিছু দেখভাল করত আমার শ্বশুর। আমার স্বামী মূলত একজন প্রবাসী, সে বিদেশে থাকে। স্বামী আসলে আমার দেখাশোনার সময় পায় না, বা আমার কি কি লাগবে, কি কি দরকার, আসলে আমার স্বামী এত কিছু তার জানে না। আমার কি কি লাগবে, সে হচ্ছে বিদেশে থাকে। কিন্তু এই বাড়ির একটা নিয়ম হলো কি, বাড়ির বউ যারা আছেন তারা কিন্তু বাইরে যেতে পারবে না। নিজের মতো করে চাইলে শপিং কিংবা বাজারহাটে খরচ করতে পারবে না। এই বাড়ির আসলে বাজারে যায় না, আসলে এই বাড়ির পুরুষরাই বাজারে যায়। আমার একটা ছোট দেবর ছিল, কিন্তু ছোট দেবর ওরা তো বয়স হয়নি, ওই স্কুলে পড়াশোনা করতেছে। পাশাপাশি আমার যা কিছু লাগে টুকটাক এনে দেয়। কিন্তু আমার শ্বশুরই মূলত আমার সব কিছু দেখভাল করে, আমার দেখাশোনা করে। তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু শাশুড়ি নেই, আমার শাশুড়ি মারা গেছে। প্রায় আজকে অনেক দিন হয়ে গেছে। এজন্য এই বাড়ির একমাত্র তো বড় মানুষ বলতে বা মুরব্বি বলতে আমার শ্বশুরই কিন্তু। শ্বশুর ওরকম তার এখনো বয়স হয়নি। শ্বশুরকে দেখলে আপনি একেবারেই বিশ্বাস করতে পারবেন না যে উনি কে, আমার হাজব্যান্ডের বাবা নাকি অন্য কেউ। মানে তার এরকম একটা বয়স। অনেকেই ওনাকে মনে করেন, উনি আমাকে প্রায় সময় ওনার সঙ্গে নিয়ে যান। একবার হয়েছে কি, ঈদ আসছে। তো ঈদ আসলে কি হয়, আমার হাজব্যান্ড আসলে ধরেন প্রতি মাসে ৫০,০০০ বা ৬০,০০০ টাকা পাঠায়। ঈদের সময় উনি ১,০০,০০০ টাকা পাঠায়। উনি সেখানে বকশিস পান, বোনাস পান, তাছাড়া আরও ১০০টা ইনকাম করেন। তাছাড়া কিছু টাকা ওনার কাছেও জমা রাখেন। সব টাকা তো ওরা আমাদেরকে দিয়ে দেয় না, ওনার কাছেও কিছু টাকা জমা থাকে। ঈদ আসলে উনি অনেক টাকা দেন, যেন আমরা বাজারহাট খরচ করতে পারি। পাশাপাশি বাড়ির ছেলে মেয়ে যে কয়জন আছে, ছোট বাচ্চা কাচ্চা যারা যারা আছে, সবাইকে যেন আমরা কাপড় চোপড় কিনে দিতে পারি। এজন্য উনি কিছু টাকা এক্সট্রা পাঠান। তো ঈদের সময় একবার হয়েছে কি, আমার শ্বশুর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল। ঠিক আছে, মানে বাড়ির যত মানুষ আছে, যেমন আমার ছোট দেবর, তাখালা ওই বাচ্চা কাচ্চা যারা আছে, তাদের জন্য কাপড় চাপড় নিয়ে এসেছে। আমার জন্য সাবান নিয়ে এসেছে, একটা শাড়ি নিয়ে এসেছে, ব্লাউজও বানিয়েছে, একটা ব্লা নিয়ে এসেছে। তাছাড়া ওই মেয়েদের কসমেটিক্স, চুড়ি, এগুলো অনেক কিছু নিয়ে এসেছে আমার শ্বশুর আমার জন্য। তো এর আগে আগে উনি আমাকে অনেক কাপড় দিয়েছে। তো এবারে উনি প্রায় সময় আমার জন্য কাপড় নিয়ে আসেন। আমার শরীরে সেটা লাগে না, হয় বড় হয়, না হয় ছোট হয়। তো বাড়িতে উনি যে শাড়িটা আমার জন্য নিয়ে এসেছিল, এই শাড়িটা আমার শরীরে লাগে নাই। মানে আমার শরীর একেবারে ছোট মনে হচ্ছে। তাছাড়া কালারটা আমার খুব একটা বেশি পছন্দ না। তাছাড়া উনি আমার জন্য যে ব্লাটা নিয়ে এসেছিল, এটাও আসলে আমার সাইজ মতো হয়নি, এটাও আসলে ছোট হয়ে পড়েছে। বাড়ির সবার জন্য এই যে কাপড় নিয়ে এসেছে, কম বেশি সবারই লেগেছে, কিন্তু আমার তো আর লাগে নাই। তাছাড়া আমার শ্বশুরের আন্দাজ ভালোভাবে এখনো হয় নাই। তো আমি শ্বশুরমশাইকে বললাম, বাবা, আপনি কোন দোকান থেকে নিয়ে এসেছেন, এটা তো হচ্ছে না, লাগে না। তাছাড়া আমার পছন্দ হয়েছে এই শাড়িটা, এটা কি চেঞ্জ করে আনা যাবে? তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ, চেঞ্জ করে তো আনা যাবে। উনি আমাকে বলে দিয়েছে যে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বৌমা, চেঞ্জ করে কোনটা আনবো, কোন কালার আনবো? তখন আমি শ্বশুর মশাইকে বললাম, বাবা, আপনি একা যাবেন না, আমিও আপনার সঙ্গে যাব। তখন শ্বশুর আমাকে বলতেছে, বৌমা, তাই বলে কি তুমি যাবে? এটা তো আসলে ভালো দেখায় না। দেখো, এবারের বারের মেয়েরা, এই বারের বউয়েরা, তারা আসলে বাজারহাটে খুব একটা বেশি যায় না, বা যাওয়া আসত করে না। তুমি বাজারে যাবে, এটা কেমন দেখায় না? তখন আমি শ্বশুরকে বললাম, আরে বাবা, আমি তো আপনার সঙ্গে যাচ্ছি, আমি তো আর একা একা যাচ্ছি না। হ্যাঁ, এবারের মেয়েরা বাজারে যায় না, একা একা যায় না। আমি তো আর একা একা যাচ্ছি না, আপনি তো আমার সঙ্গে যাচ্ছেন। তাছাড়া একটা কাজ করেন না, আপনি বরং একটা সিএনজি খবর দেন। আপনার পরিচিত যদি থাকে, সিএনজির ভিতর করে যাই, তাহলে তো আর এই মহল্লায় মানুষজন কেউ দেখবে না সিএনজির ভিতর দিয়ে কই যাচ্ছি না যাচ্ছি। তাছাড়া আপনি তো আমার সঙ্গে আছেন। তখন শ্বশুর আমাকে বলতেছে, হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার কাপড় হয় না, প্রতিবারই তোমার জন্য ভুল কাপড় নিয়ে আসি। যেহেতু হাতে এখনো সময় আছে, আচ্ছা
চলো তোমাকে নিয়েই বরং বাজারে যাই। তখন শ্বশুর আমাকে নিয়ে বাজারে যাওয়ার প্ল্যান করতেছে। তখন সে একটা সিএনজি যাওয়ার দিল। একটা সিএনজি আমাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পর আমি সিএনজিতে উঠলাম। রেডি হয়ে শ্বশুরও আমার সঙ্গে উঠল। শ্বশুর সিএনজির ভিতরে আমার পাশেই বসেছে। যাবার পথে বন্ধুরা আমাদের বাড়ি থেকে বাজার পর্যন্ত যেই শপিং মলে আমরা গিয়েছিলাম রাস্তাটা বেশ খারাপ। এই এলাকার রাস্তাটা বেশ কিছুদিন যাবৎ অনেক খারাপ হয়েছে। বৃষ্টি আসলেই এই রাস্তা গর্ত হয়ে যায়, খারাপ হয়ে যায়। মাঝে মধ্যে এলাকার লোকজন বালু মাটি ইট দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এলাকার মেম্বার চেয়ারম্যান তারা কোনো কাজ করে না। অনেকবার এই রাস্তা প্রস্তাব হয়েছে, কিন্তু কোনোভাবেই আর হচ্ছিল না। সিএনজি একবার এদিকে আসে, একবার ওদিকে যায়। শ্বশুরের সঙ্গে আমার শরীরে বেশ কয়েকবার বাড়ি লেগেছে এবং আমি বেশ কয়েকবার উনার ওপরে গিয়ে পড়ে গেছি। উনি বেশ মজা পেল। আমি বুঝতে পারলাম আরেকবার তো উনি আমার ওপরেই চলে এসেছে। এমনভাবে রাস্তা গাড়ি লাফাচ্ছিল, আমিও লাফাচ্ছিলাম। একবার তো আমি উনার গালে গিয়ে একটা চুমাই দিয়ে ফেলেছিলাম। এমন জোরে জোরে লাফাচ্ছিল, আমি বুঝলাম শ্বশুরমশাই তখন বেশ লজ্জা পেয়েছিল। শ্বশুরমশাই লজ্জা পেয়ে এক কোণায় তিনি ভালো করে গাড়িতে চেপে ধরলেন। আমি বললাম, বাবা, আপনার কি বসতে কোনো অসুবিধা হচ্ছে? তখন শ্বশুর আমাকে বলল, না, বসতে তো তেমন কোনো অসুবিধা হচ্ছে না। দেখ না, গাড়ি কত লাফালাফি করতেছে, কি একটা অবস্থা। আমি বললাম, হবে না এমন অবস্থা, রাস্তা দেখেছে কি হাল। তখন বলল, হ্যাঁ, রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এই জন্যই বৌমা তোমাকে বলেছিলাম যে তোমার যাওয়ার দরকার নেই। আমি বললাম, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার মনে হয় আমার থেকে আপনারই মনে হয় বেশি সমস্যা হচ্ছে। তখন শ্বশুরমশাই একটু লজ্জা পেয়ে বলবেন, আচ্ছা, তাকে বাদ দাও, আমরা তো চলে এসেছি। এই কথা বলে আমরা সেই দোকানে গেলাম। গিয়ে আমি আমার পছন্দ মতো একটা বাদাম কালার শাড়ি কিনে নিলাম। একটা ব্ল্যাক কালার আমার সবচাইতে বেশি পছন্দ। একটা ব্লাউজ নিলাম, বেশ কিছু সেন্টও নিলাম, কারণ অনেক সময় কোনো জায়গায় গেলে বা বাসায় থাকলেও গরম পড়েছে বাবা, সেন্ট দিতে হয়। তাছাড়া আমার পছন্দের কিছু গহনাও কিনে নিলাম, ফেস ওয়াশ নিলাম একটা। তো বাবা আমাকে বলতেছে, তোমরা মেয়ে মানুষ, কত কিছু যে তোমাদের প্রয়োজন হয়। আমরা পুরুষ মানুষরাই ভালো। আমাদের বাবা ওই চুড়ি, ফেস ওয়াশ, আলতা এত কোনো কিছু লাগে না। ওই একটা লুঙ্গি, একটা গেটিপুরি, না হলে একটা প্যান্ট আর একটা শার্ট, তাতেই হয়ে গেল। ছেলে মানুষ হওয়া অনেক সুবিধা। মেয়েরা হলে তখন আমি বাবাকে বললাম, মেয়েরা না হলে আপনারা তো সুখও পান না, আপনারা তো আবার মজাও পান না। শোনেন, মেয়েদেরকে বিয়ে করলে মেয়েদের থেকে মজা পেতে হলে মেয়েদেরকে এরকম কসমেটিক্স, শাড়ি, চুড়ি, গহনা এগুলো দিতে হয়। এগুলো না দিলে মেয়েরা খুশি হয় না। আর মেয়েরা যদি খুশি না হয় তাহলে কিন্তু রাতে মেয়েরা ছেলেদেরকে মজাও দেয় না। শ্বশুর আব্বা আমার মুখে এমন কথা শুনে সে অনেকটা লজ্জা বোধ করল। আমি বুঝলাম তিনি খুব লজ্জা পেয়েছিল। তখন শ্বশুর আব্বা আমাকে বলল, আচ্ছা বৌমা, তুমি তো সচরাচর বাজারে খুব একটা বেশি আসো না, মার্কেটেও তো এমনিতেও আসা হয় না। ঈদের লবণে এসেছ কাপড় কিনতে, আর আসবে কিনা আসবে তারও কোনো গ্যারেন্টি নাই। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটা কফি হাউসে যাই, সেখানে বসে আমরা বরং কিছু দুপুরের জন্য খাবার দাবার করি। শ্বশুরমশাই আমাকে একটা 5 স্টার হোটেলে নিয়ে আসলো। বাহ, ভিতরে কি সুন্দর এসি, তাছাড়া যার যার বসার জন্য আলাদা কেবিন আছে। এখানে ভিতরে বসে আপনি খাবেন কি করবেন বাহির থেকে কোনো কিছু দেখা যায় না, একেবারেই ভিআইপি সিস্টেম। শ্বশুরমশাই আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছে। মূলত এই জায়গাটাতে বেশিরভাগ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড তারাই আসে, বা যারা কাপল। কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা আমার স্বামী কিংবা আমার বয়ফ্রেন্ড কারও সঙ্গেই না। আমি আমার শ্বশুরের সঙ্গেই জায়গাটিতে এসেছি। শ্বশুর আমাকে বলছে, কেমন হয়েছে জায়গাটা? আমি বললাম, বেশ ভালো, যদি হাজব্যান্ড থাকতো তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো। শ্বশুর আমাকে বলে, যাক, সমস্যা নেই, আসো। এই কথা বলে শ্বশুরমশাই বেশ কিছু খাবার অর্ডার দিয়েছে। আমরা কিছুই চাইনিজ খাবার অর্ডার দিলাম। আমি যে হাত দিয়ে খাচ্ছিলাম, শ্বশুরমশাই এমন সময় আমাকে বাধা দিয়ে আমাকে বলতেছিল, আরে আরে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তুমি যেহেতু তোমার স্বামীর কথা বললে, বুঝেছি তোমার স্বামীর কথা তোমার মনে পড়ছে। এই নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তাহলে আর তোমার স্বামীর কথা মনে পড়বে না।
তারপর বন্ধুরা শ্বশুর আব্বা আমাকে তার নিজের হাত দিয়ে আমাকে খাবারগুলো খাইয়ে দিল। উফ, আমার এত ভালো লাগা কাজ করেছে, মনে হচ্ছে আমার সামনে থাকা যে পুরুষটা বসে আছে উনি আমার শ্বশুর না, উনি আমার প্রেমিক, আমার বয়ফ্রেন্ড, আমার কাছে এমন মনে হচ্ছিল। আমি একটু মুচকি একটা হাসি দিলাম। শ্বশুর আব্বা আমাকে বলল, আরে বৌমা, তুমি হাসতেছ, কি কারণ? আমি তখন বাবাকে বললাম, শ্বশুর আব্বা, আপনি আমাকে এমনভাবে খাইয়ে দিচ্ছেন, মনে হচ্ছে আমি আপনার পুত্রবধূ না, আমি আপনার গার্লফ্রেন্ড আর আপনি আমার বয়ফ্রেন্ড। আমার এমন কথা শুনে শ্বশুর আব্বাও মুচকি একটা হাসি দিয়ে বলল, কি যে বলো বৌমা, আমি শ্বশুর আব্বা হিসাবে কি তোমাকে এতটুক খাইয়ে দিতে পারি না? আমার কি এতটুক দায়িত্ব নেই? আমি বললাম, না বাতা, ঠিক আছে, আমি তো সেইটা আপনাকে মানা করি নাই, বা আমি সেইটা আপনাকে মিন করে বলি নাই। আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এভাবে অনেক বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডকে খাইয়ে দেয়। শ্বশুর আব্বা তখন আমাকে বলল, তাই নাকি? তখন শ্বশুর আব্বা আমাকে আমার নাম ধরে রাখতেছে, আমাকে বলতেছে, নাহার, চলো তাহলে এখন আমরা যাই। যাওয়ার সময় বন্ধুরা, শ্বশুর আব্বা আমার হাতগুলো ধরে আমাকে খুব সুন্দরভাবে তিনি সিঁড়ি থেকে নামিয়ে তারপর আমরা আবারও একটা সিএনজি করে চলে গেলাম একেবারে বাড়িতে। বাড়িতে আসার পর থেকেই আমার শ্বশুর আব্বা চলাফেরার মধ্যেই আমি একটা তফাৎ লক্ষ্য করতেছি, তার ভেতরে একটা পরিবর্তন এসেছে। আর সেই পরিবর্তনটা হচ্ছে, শ্বশুর আব্বা আগে আমাকে তিনি তার নিজের মেয়ের মতোই দেখত, কিন্তু ইদানিং সে আমার সামনে খুব একটা বেশি আসে না, আর আসলেও আরেকটু লজ্জা পায়। তাছাড়া আমি বিষয়টা বুঝতে পেরেছি, সে আমাকে ইদানিং খুব ভালোভাবে ফলো করেছে। এতদিন আমার দিকে তো ফিরেও তাকাতো না, আমাকে তেমন কিছুই নিয়ে ভাবতও না। আমার আসলে একটা মেয়ের প্রাইভেসি অনেক জিনিস লাগে বন্ধুরা। এই যেমন ধরেন, আমাদের এই ফার্মেসি থেকে অনেক কিছু আনতে হয়, আমাদের মেন্স হয়, হ্যাঁ, প্রতি মাসেই ২-১ বার আমাদের রক্তক্ষরণ হয়। মেয়েদের অনেক পার্সোনাল সমস্যা থাকে, কিন্তু আমরা এই সমস্যাগুলো একমাত্র শাশুড়ি মা বা স্বামীর কাছে আমরা বলতে পারি, এছাড়া আর কারো কাছে বলতে পারি না। কিন্তু ইদানিং আমার শ্বশুর দেখতেছি সে আমাকে খুব বেশি ফলো করে। কখন আমার মন ভালো, কখন আমার মন খারাপ, কখন আমার মুড আছে, আবার কখন আমার মুড নেই, মানে শ্বশুরমশাই একেবারেই আমার মন মতো চলতেছে। তাছাড়া আমি কি খেতে পছন্দ করি, আমি কি পড়তে পছন্দ করি, শ্বশুর আব্বা এই সমস্ত কিছু সে ধীরে ধীরে শুরু করে দিয়েছে। আমি বুঝলাম ইদানিং শ্বশুর আব্বা আমার দিকে খুব বেশি ফোকাস দিচ্ছে, আমাকে ফলো করতেছে। কিন্তু শ্বশুর আব্বার উদ্দেশ্যটা কি, সেটা তো আমি বুঝতেছি না। আমি ভাবলাম, আসলে আমার শ্বশুর আব্বা চাচ্ছেটা কি, উনি আসলে কি চায়? আসলে আমাকে সবকিছু বুঝতে হবে। পরে আমি একদিন শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আপনি ইদানিং মনে একটু কেমন যেন হয়ে গেছেন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে, আমাকে বলতে পারেন? তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, না শোনো বৌমা, তোমার স্বামী, তাকে কেই বিদেশে, দুবাইতে কত দূরে থাকে, তুমি একা একাই বাড়িতে থাকো। তাছাড়া তোমার একটা দেবরতে সারাদিন খেলাধুলা করতে করতেই কাটিয়ে দেয়, আর স্কুলেই কাটিয়ে দেয়। তাছাড়া এই বাড়িতে একমাত্র পুরুষ মানুষ বলতে আমিই আছি, আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, ওরা তো আমাদেরকে খুব একটা বেশি দেখে না, ওই এমনিতেই দেখে, কিন্তু ওইভাবে দেখে না। যাই হোক, তুমি একটা মেয়ে মানুষ, আমাদের জন্য কত মজা মজার রান্না করো, কত কিছু করো। তোমার স্বামীও সেই বিদেশে, তোমার মা বাবাও সেই কত দূরে তাদের বাড়ি। যাই হোক বৌমা, আমি চিন্তা করলাম, আমি এখন থেকে তোমার সমস্ত দায়ভার দায়িত্ব সব কিছু নিব। তোমার যা কিছু লাগবে তুমি এখন থেকে তোমার ছেলেকে না বলে তুমি সব কিছু আমার কাছে বলবে, আমি তোমার সমস্ত খরচ সব কিছু আমি বহন করব। তাছাড়া বৌমা, তোমার পার্সোনাল সমস্যাও আমার কাছে বলতে পারো, তোমার কি দরকার, কোনটায় সমস্যা হচ্ছে, সব কিছু আমার সঙ্গে চাইলে তুমি শেয়ার করতে পারো। শোনো, আমরা বন্ধুর মতো চাইলে চলাফেরা করতে পারি, বন্ধুর মতো যদি আমরা একে অন্যের সঙ্গে চলাফেরা করি, ব্যবহার করি, তাহলে তোমারও চলাফেরা করতে অনেক সুবিধা হবে, আর আমার জন্য সুবিধা হবে। শ্বশুর আব্বা কি বলতেছে এগুলো, আমার তো মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। হঠাৎ করে শ্বশুর আব্বার ভিতরে এতটা চেঞ্জ, এতটা পরিবর্তন দেখে আমি তো নিজেকে একেবারেই আর আটকাতে পারলাম না। যেই শ্বশুর আব্বা এতদিন যে মানুষটা আমার খোঁজ খবর নিত না, আমার আসলে কি লাগবে সেইটাও এই মানুষটা এতদিন কোনো কিছু জানতে চাইত না। পাল ঘরে এত সুন্দর একটা পুত্রবধূ সে কখনো আমাকে চোখ মেলেও দেখত না।
সেই জায়গায় আজকে আমার শ্বশুরমশার হলোটা কি? আমি তো কোনো কিছুই বুঝতেছি বা। আমি ইদানিং দেখি আমি যখন বাথরুমে গোসল করতে যাই তো বাসায় আমার দেবরে কিছু কাপড় চোপড় থাকে। ওর স্কুল ড্রেস থাকে, আমার কাপড় চোপড়, শ্বশুরের কাপড় চোপড়, মাঝে মধ্যে বিছানাও ধুয়ে দিতে হয়। যখনই আমি কাপড় চোপড় ধুতে যাই, শ্বশুর